5 লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেবে বাইডেন প্রশাসন। 10 বছরের বেশি সময় ধরে বসবাসরতরা পাবেন সুযোগ। নির্বাচনের আগে ভোট কেনার রাজনৈতিক কৌশল বলছেন বিশ্লেষকরা। 24 বছর পর উত্তর কোরিয়ায় রুশ প্রেসিডেন্টের বিরল সফর। মস্কো পিয়ংইয়ং সামরিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার তীক্ষ্ণ নজর। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি তানভীর হাসান। নির্বাচনের আগে 5 লাখ অভিবাসীকে বৈধতা দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যারা কমপক্ষে 10 বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে এ পদক্ষেপ। আসন্ন প্রেসিডেন্সিয়াল নির্বাচনের আগে বাইডেন প্রশাসনের এমন নীতিকে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত হিসাবে চিহ্নিত করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র থেকে দস্তগীর জাহাঙ্গীরের প্রতিবেদন। যতই সময় গড়াচ্ছে ততই ঘনিয়ে আসছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নির্বাচন। কিছুদিন আগেও হান্টার বাইডেনের আগ্নেয়াস্ত্র সংক্রান্ত মামলায় সরগরম ছিল আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এবার নতুন অভিবাসন নীতি ঘোষণা করে আলোচনায় এলেন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে অবৈধ অভিবাসীদের বৈধ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যারা কমপক্ষে 10 বছর ধরে দেশটিতে বসবাস করছেন তাদের কাজের অনুমতি দেবে প্রশাসন। এতে বৈধ হওয়ার কপাল খুলছে 5 লাখের বেশি দম্পতি। প্যারোলিন প্লেস নামের এই পদক্ষেপটি অভিবাসীদের জন্য গ্রিন কার্ড ও নাগরিকত্ব পাওয়ার পথ আরো সহজ করবে। এখানেই শেষ নয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় থেকে যারা স্নাতক সম্পন্ন করেছেন তাদেরও আনা হবে এই নীতির আওতায়। বৈধ হতে খুব দ্রুতই প্রার্থীরা আবেদনপত্র জমা দিতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। I will work with anyone to solve these problems. That's my responsibility as president. I'm not interested in playing politics with the border or immigration. I'm interested in fixing it. বেশ কয়েক বছর ধরেই অনথিভুক্ত অভিবাসীদের অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে প্রশাসনকে অনুরোধ জানিয়ে আসছিলেন অভিবাসন আইনজীবীরা। নতুন নীতির বিষয়ে তারা বলেছেন এটি বাইডেন প্রশাসনের একটি বুদ্ধিদীপ্ত রাজনৈতিক পদক্ষেপ। আসন্ন নির্বাচনে নেভাডা ও অ্যারিজোনার মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে লেতিন ভোটারদের সমর্থন পেতে মরিয়া বাইডেন। এর অংশ হিসেবেই এমন পদক্ষেপ নিলেন তিনি। এই পদক্ষেপটি প্রায় 5 লক্ষাধিক আমেরিকান পরিবার এবং 21 বছরের কম বয়সী অভিবাসীদের প্রায় 50,000 অনাগরিক সন্তানদের আইনি মর্যাদা এবং সুরক্ষা প্রদান করবে। বাংলাদেশি অভিবাসীরাও এই আইনি সুরক্ষা পাবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বাইডেনের এই ঘোষণাকে ভোট কেনার রাজনৈতিক চাল বলেই বিশ্লেষকরা মনে করছেন। দস্তগীর জাহাঙ্গীর, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি। আন্তর্জাতিক সময় আরও থাকছে। কোটা বৃদ্ধির প্রতিবাদে দক্ষিণ কোরিয়ায় চিকিৎসকদের বিক্ষোভ। অচল চিকিৎসা ব্যবস্থা, দাবি না মানলে অনির্দিষ্টকালে কর্মবিরতির হুমকি আন্দোলনকারীদের। চব্বিশ বছর পর 2 দিনের সফরে উত্তর কোরিয়ায় পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এই সফরে আরও জোরালো হবে মস্কো পিয়ংইয়ং সম্পর্ক। তবে বিষয়টি ভালোভাবে দেখছে না দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। দেশ দুটির ধারণা রুশ প্রেসিডেন্টের সফরের মাধ্যমে সামরিক সহযোগিতা বাড়বে মস্কো ও পিয়ংইয়ংয়ের। বিমান থেকে নামছেন পুতিন। তাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বন্ধু কিম জং উন। 24 বছর পর স্থানীয় সময় বুধবার রাত 2:45টার দিকে পিয়ংইয়ংয়ের বিমানবন্দরে পৌঁছান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাকে বহনকারী উড়োজাহাজ পাহারায় ছিল অন্তত একটি যুদ্ধ বিমান। এ সময় পুতিনকে লাল গালিচা সংবর্ধনা দেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এরপর তারা চলে যান হোটেলের দিকে। সফরে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে একটি অংশীদারি চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন পুতিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরিশ উশাকভ। তিনি বলেন, চুক্তিটি দেশ দুটির মধ্যে সহযোগিতা আরও বাড়াবে। গেল কয়েক বছর আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি ও নিরাপত্তা সহ বিভিন্ন ইস্যুতে দেশ দুটির মধ্যে যা হয়েছে সেগুলো বিবেচনা রেখেই এই চুক্তি স্বাক্ষর করা হবে।
তবে পুতিনের এই সফরকে ইতিবাচকভাবে দেখছে না দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। এ সফর নিয়ে গেল শুক্রবার ফোন আলাপ হয় ওয়াশিংটন ও সিউলের শীর্ষ কর্মকর্তাদের মাঝে। সিউলের আশঙ্কা, রুশ প্রেসিডেন্টের সফরের কারণে সামরিক সহযোগিতা বাড়বে মস্কো ও পিয়ংইয়ং এর মধ্যে, যা জাতিসংঘের প্রস্তাবের লঙ্ঘন। পুতিন সবশেষ উত্তর কোরিয়া সফরে যান 24 বছর আগে 2000 সালের জুলাইয়ে। গেল বছর সেপ্টেম্বরে রাশিয়া সফরে যান কিম জং উন। তখন তিনি পুতিনকে পিয়ংইয়ং এর নিমন্ত্রণ জানান। সেই নিমন্ত্রণে সাড়া দিয়েই পিয়ংইয়ং এর রুশ প্রেসিডেন্ট। মৌসুমী সাথী, সময় সংবাদ। অপুষ্টিতে ভুগে মৃত্যু ঝুঁকিতে আছে গাজার 3500 শিশু। পাশাপাশি নেতানিয়াহু বাহিনীর অপহরণ ও নির্যাতনের শিকার গাজার 310 জন স্বাস্থ্যকর্মীর মুক্তির দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই অবস্থায় জেরুজালেমে পার্লামেন্টের বাইরে জড়ো হয়ে নেতানিয়াহুর পদত্যাগের পাশাপাশি নতুন সরকারের দাবিতে বিক্ষোভ করছেন ইসরায়েলি নাগরিকরা। সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজার দক্ষিণাঞ্চলে মানবিক সহায়তার তীব্র সংকট দেখা দিয়েছে। এতে অনাহারে দিন পার করছেন বাসিন্দারা। জাতিসংঘ জানায়, এই নাজুক অবস্থায় দুর্ভোগের মাত্রা আরও বাড়িয়েছে ভূখণ্ডটির পানি, মাটি ও বায়ু দূষণ। এদিকে যুদ্ধবিরতির লক্ষ্যে এখনো শূন্যস্থান পূরণের মতো কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ন্যাটো মহাসচিব স্টোলটেনবার্গের সঙ্গে এক বৈঠকে এমনটাই জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি বলেন, প্রস্তাবিত চুক্তি অনুমোদনে একের পর এক নতুন শর্ত জুড়ে দিচ্ছে হামাস। আগে যেসব শর্ত বা দাবি ছিল সেগুলোর চেয়ে এবার তাদের চাওয়া অনেক বেশি। যদিও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। অন্যদিকে একই দিন জেরুজালেমে পার্লামেন্টের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ করেন ইসরায়েলি সেনারা। এ সময় তারা দাবি জানান নেতানিয়াহুর পদত্যাগের পাশাপাশি নতুন সরকার গঠনের। মৌসুমী সাথী, সময় সংবাদ। ভূমধ্যসাগরের ইতালি উপকূলে নতুন করে আরও একটি নৌকাডুবির ঘটনায় 66 জনকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় মঙ্গলবার তাদের ইতালির প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। এদিকে একদিন আগে ইতালির দক্ষিণ উপকূলে নৌকাডুবির ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন অন্তত 60 জন। সমুদ্রপথে অবৈধভাবে ইতালিতে ঢোকার প্রবণতা বাড়ায় বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে জানান প্রবাসীরা। ইতালি থেকে হাসান মাহমুদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে স্বপ্নের ইউরোপে ঢোকার চেষ্টা যুগ যুগের। উন্নত জীবনের আশায় বিপজ্জনক এই পথ পাড়ি দিতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে প্রাণহানির ঘটনা। স্থানীয় সময় মঙ্গলবার ইতালির ক্যালাব্রিয়া সমুদ্র সৈকত থেকে 200 কিলোমিটার দূরে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে যায়। পরে অভিযান চালিয়ে সেখান থেকে 66 জনকে জীবিত উদ্ধার করে ইতালির কোস্টগার্ড। এর আগে সোমবার ইতালির দক্ষিণ উপকূলে দুটি নৌকাডুবির ঘটনা ঘটে। 30 বাংলাদেশি সহ 51 জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। একের পর এক নৌকাডুবির ঘটনায় উদ্বিগ্ন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। প্রবাসীরা বলছেন, সমুদ্রপথে অবৈধভাবে বাংলাদেশিদের ইতালিতে ঢোকার প্রবণতা বাড়ায় ক্ষুণ্ণ হচ্ছে ভাবমূর্তি। আমরা এই ব্যাপারটা নিয়ে খুবই দুঃখিত এবং সবার কাছে আবারও আবেদন করব যাতে অন্তপক্ষে ইউরোপে আসার চেষ্টা আপনারা করেন, ঠিক আছে, কিন্তু অন্তপক্ষে এই সাগর পাড়ি দিয়ে না আসার অনুরোধ আমরা জানাবো। জীবনের ঝুঁকি, টাকা পয়সার ঝুঁকি এখনো হাজার হাজার লোক অবৈধ পথে আসতে যেয়ে মারা যাচ্ছে। আশা করব অবৈধ পথ না বেছে বৈধ পথে আসার চেষ্টা করবে। সমুদ্রপথে ইতালিতে আসতে গিয়ে বহু বাংলাদেশি নিখোঁজ হয়ে মারা যাচ্ছে, এ খবর আমরা পেয়েছি। বর্তমান এবং ভবিষ্যতের জন্য এ পথ মসৃণ নয়। এখনো বৈধভাবে ইতালিতে আসার সুযোগ রয়েছে। বিপজ্জনক পথে না আসাই ভালো। গত এক দশকেরও বেশি সময় ধরে লিবিয়া ও তুরস্ক উপকূল থেকে নৌকায় করে ইউরোপের বিভিন্ন দেশে ঢোকার চেষ্টা করছেন বিভিন্ন দেশের অভিবাসন প্রত্যাশীরা। তবে গত কয়েক বছরে এ সংখ্যা কয়েক গুণ বেড়ে গেছে। সময় সংবাদ, ইতালি। আবারও চিকিৎসকদের ধর্মঘটে উত্তাল দক্ষিণ কোরিয়ার রাজপথ। মেডিকেলের কোটা বৃদ্ধির প্রতিবাদে দফায় দফায় আন্দোলন করে আসছেন সিউলের চিকিৎসকরা। তবে এবার সরকার দাবি না মানলে 27 জুন থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির হুমকি দিয়েছে দেশটির চিকিৎসকদের সংগঠনগুলো। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। বিশ্বে উন্নত দেশগুলোর মধ্যে যাদের রোগী অনুপাতে চিকিৎসক সংখ্যা সবচেয়ে কম, দক্ষিণ কোরিয়া তার অন্যতম, যেখানে প্রতি 1000 রোগীর জন্য মাত্র 2.5 জন চিকিৎসক রয়েছেন। সরকার থেকে সতর্ক করে বলা হয়েছে, আগামী 1 দশকের মধ্যে দেশটিতে চিকিৎসকের তীব্র সংকট দেখা দেবে।
এদিকে অধিক সংখ্যক চিকিৎসক থাকার অর্থ হলো অধিক প্রতিযোগিতা, তাতে আছে আয় কমে যাবে বলে আশঙ্কা। এজন্য সরকারের চিকিৎসক বৃদ্ধির পরিকল্পনার বিরুদ্ধে গত 1 মাস ধরে ধর্মঘট করে যাচ্ছেন বর্তমান কর্মরতরা। এবার সরকারের দাবি না মানলে দক্ষিণ কোরিয়া ডাক্তারদের সর্ববৃহৎ সংগঠন কোরিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন আগামী 27 জুন থেকে অনির্দিষ্টকালের জন্য ওয়ার্কআউটের হুমকি দিয়েছে। মেডিকেল স্কুলে ভর্তির বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান তারা। মেডিকেল স্কুলে ভর্তির কোটা পুনর্বিবেচনা করা, অত্যাবশ্যকীয় চিকিৎসা সেবার জন্য সরকারের নীতিমালা প্রণয়ন করা এবং জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে বিধিনিষেধ সহ জরিমানা বাতিল করার দাবি জানায় কোরিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন। এদিকে দেশটির স্বাস্থ্যমন্ত্রী চো কিউ হং বলেন, আন্দোলনরত চিকিৎসকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হাসপাতালগুলো পরিদর্শন শুরু করবে। আইন ও নীতি মেনেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। একে চিকিৎসকদের ক্যারিয়ারের পথে বড় ধরনের হুমকি বলে মনে করছেন স্বাস্থ্যমন্ত্রী। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। ইরানের উত্তর পূর্বাঞ্চলে 4.9 মাত্রার ভূমিকম্পে 4 জন মারা গেছেন, আহত হয়েছেন আরও 120 জন। মঙ্গলবার স্থানীয় সময় বেলা 1:30টার দিকে ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির কাশ্মীর শহর। এই সময় আতঙ্কে দিক বিদিক ছোটাছুটি শুরু করেন বাসিন্দারা। পরে বহু মানুষ আহতের খবর পেয়ে অভিযানে নামে উদ্ধারকারী দল। ভর্তি করা হয় হাসপাতালে। বাসিন্দাদের স্বার্থে 3টি অস্থায়ী ক্যাম্প খোলে রেড ক্রিসেন্ট। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি। خبر داد و گفت 60 نیروی عملیاتی و امدادی هم برای ارزیابی خسارت‌های احتمالی به مناطق ইরানের উত্তরাঞ্চলীয় রাস্তা শহরের একটি হাসপাতালের বেসমেন্টে আগুন লেগে 9 জন রোগী মারা গেছেন। স্থানীয় সময় সোমবার রাত 1:30টার দিকে বেসমেন্টের একটি কক্ষে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ব্যাপক পরিমাণে বৈদ্যুতিক জেনারেটর ব্যবহারের কারণে এই আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার আসল কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। মারা যাওয়া রোগীরা সবাই নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন। বেঁচে যাওয়া রোগী ও শিশুদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সুইডেনের কাজের অনুমতি চেয়ে বা ভিসা নবায়নের আবেদন করতে ফের বিপাকে পড়তে হচ্ছে অভিবাসীদের। সংস্কার করা হয়েছে সর্বনিম্ন বেতন কাঠামো। শফিল আলমের রিপোর্টে বিস্তারিত। কাজের অনুমতি নিয়ে সুইডেনে বসবাসরত বাংলাদেশিদের দুশ্চিন্তা আবারও বাড়ল। দেশটির সরকার অভিবাসীদের জন্য ফের সংস্কার এনেছে সর্বনিম্ন বেতন কাঠামোতে। এতে বাধ্য হয়ে সুইডেন ছাড়ার অপেক্ষায় আছেন অনেক অভিবাসী। গত 1.5 বছরে এ নিয়ে 2 দফায় সংস্কার করা হলো সর্বনিম্ন বেতন কাঠামো। 13,000 থেকে সর্বনিম্ন বেতনের পরিমাণ দ্বিগুণেরও বেশি করা হয় গত বছরের নভেম্বরে। গত 18 জুন থেকে তা আরও 1,120 ক্রোনার বাড়িয়ে করা হয়েছে 28,480 ক্রোনার। ফলে এখন থেকে এই পরিমাণ অর্থ সর্বনিম্ন বেতন দেখিয়ে করতে হবে ভিসা নবায়নের আবেদন। সুইডেনের ওয়ার্ক পারমিট রুলস এটা 6 মাস আগেও অনেক শিথিল ছিল। 13,000 ক্রোনার, কেউ যদি 13,000 ক্রোনার স্যালারি পাইতো তাহলে ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করতে পারতো। 18 জুন থেকে এটা 1,000 ক্রোনা বাড়িয়ে এটা 28,480 ক্রোনা। দ্যাট মিনস বাংলাদেশি টাকা এটা 2,90,000 ক্রোনা। এই স্যালারিটা পাওয়া সবার জন্য পসিবল না। এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে তাহলে হয়তোবা সামনের বছরগুলিতে বেতন কাঠামো আরো বাড়তে পারে। দেশটিতে গত বছর যেখানে গড় বেতন ছিল 34,200 ক্রোনার, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 35,600 সুইডিশ ক্রোনার। এদিকে সুইডেনের কৃষি ও কারখানায় কাজের বিষয়ের নামে একটি চক্র প্রতারণা করে আসছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। শফিল আলম, সময় সংবাদ, সুইডেন। এবার চীনের অন্যতম বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এক্সপেং পরীক্ষা চালালো নতুন উড়ন্ত গাড়ি ভয়েজার X2 এর। মঙ্গলবার চীনের হেবেই প্রদেশে গাড়িটি আকাশে ওড়ায় প্রতিষ্ঠানটির বিমান প্রকৌশলী লি সেংজেং। দেখে ড্রোন মনে হলেও আসলে এটি একটি উড়ন্ত গাড়ি। যাওয়া যাবে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। উড়ন্ত গাড়িটি তৈরি করেছে চীনা বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এক্সপেং। উড়ন্ত এ গাড়িতে একসঙ্গে বসতে পারবে 2 জন। একটানা 25 মিনিট চললেও এটি ঘন্টায় 130 কিলোমিটার বা 90 মাইল গতিতে ছুটে চলতে পারবে। গাড়িটির নাম রাখা হয়েছে ভয়েজার X2। মঙ্গলবার উড়ন্ত এ গাড়ি পরীক্ষামূলকভাবে চালানো হয়। চীনের হেবেই প্রদেশের লাংফাং শহরে উড্ডয়ন ও অবতরণ করানো হয়। আর এই সম্পূর্ণ পরীক্ষাটি চালায় এক্সপেং প্রতিষ্ঠানের বিমান প্রকৌশলী লি সেংজেং।
যদিও পরীক্ষা চালানোর সময় কোনো যাত্রী ছিল না। এর ওজন মূলত 682 কেজি। এটি সংক্ষিপ্ত ভ্রমণের জন্য নির্মিত বলে দাবি করছে প্রতিষ্ঠানটির প্রকৌশলী লি। একজন মানুষ মাত্র 1 ঘন্টা অনুশীলন করলেই অনায়াসেই চালাতে পারবে এই উড়ন্ত গাড়ি। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 5 লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেবে বাইডেন প্রশাসন। 10 বছরের বেশি সময় ধরে বসবাসরতরা পাবেন সুযোগ। নির্বাচনের আগে ভোট কেনার রাজনৈতিক কৌশল বলছেন বিশ্লেষকরা। 24 বছর পর উত্তর কোরিয়ায় রুশ প্রেসিডেন্টের বিরল সফর। মস্কো পিয়ংইয়ং সামরিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া তীক্ষ্ণ নজর। এই ছিল আন্তর্জাতিক সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন আইরিন আয়াত। ধন্যবাদ তানভীর আপনাকে। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।